দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক রহমান শি জিনপিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। এই তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। চীন তার নিজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষক। কূটনৈতিক ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ। Different powers pushing us. কেন? Historically আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হতাহতদের মতো এই গুমের শিকার পরিবারও পাবে বিশেষ ভাতা। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল। শোকের মাতমে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। লাস্ট 7 days আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে তো হয় না। পড়াশোনা ফেলে খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। পানির জন্য হাহাকার। রাজধানীর পূর্ব কাজীপাড়ায় 1 সপ্তাহ ধরে বাসিন্দাদের চরম দুর্ভোগ। লাইনে ত্রুটির দাবি ওয়াসার। সংকট বাড়িয়েছে অবৈধ পানি বাণিজ্যের চক্র। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল। নিহতদের সংখ্যা বেড়ে প্রায় 600, নিখোঁজ 40,000-এর বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়দের উদ্ধারে আপ্রাণ চেষ্টা। এবং রাতে এমবাপে হালান্ড লড়াই। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামছে ফ্রান্স নরওয়ে। ভোরে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। নকআউটে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে প্রস্তুত জাপান। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে একথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেয়ার নতুন বার্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে 2 শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন 2 নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এ সফর শুধু ঐতিহাসিকই নয় বরং নতুন দিগন্তের সূচনা। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে থাকবে বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু is a top national security concern. তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব as a democratic government, as an elected government of Bangladesh. From a position of strength, we will speak to the government of Myanmar. এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। চীন ভিসা প্রসেসিং ইজি
করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানান মেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা, বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বেইজিং, চীন। চীনের সঙ্গে একগুচ্ছ সমঝোতা সই এবং সম্পর্ক উন্নয়নে দুই দেশেরই লাভ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি সরকারের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা এলেও ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আরও জানাচ্ছেন হাসান ওয়ালি। সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের সরকার প্রধান। বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি বাণিজ্য সহ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় সম্মত ঢাকা, বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিয়োগ কার্যালয় খুলে বাণিজ্য সহজ করতে চায় বাংলাদেশও। স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের জন্যই লাভজনক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কারিগরি সহায়তার বাইরেও আর্থিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব আছে বেইজিং এর। ভূরাজনৈতিকভাবে লোভনীয় একটা অবস্থান বাংলাদেশের, যেখানে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর অ্যাক্সেস পাওয়া সম্ভব চীনের জন্য। এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে। চীনও কিন্তু আসলে চ্যারিটির দোকান খুলে বসেনি, চীনও কিন্তু বিক্রি করতে চায়। তার অনেক সারপ্লাস ক্যাপাসিটি আছে, সারপ্লাস টাকা পয়সা আছে, সারপ্লাস তার নো হাও আছে, এগুলো সে ব্যবহার করতে পারে। কাজে এটা একটা চীনের দিক থেকে তারা হয়তো বা দেখছে এটা খুবই উইন উইন একটা এনগেজমেন্ট। আমরা আশা করছি যে চীনের দিক থেকে শুধু যে সহযোগিতার যে আশ্বাস পাওয়া যাচ্ছে সেটি শুধু কারিগরি সহযোগিতা না, সেখান থেকে হয়তো বা অর্থ পাওয়া যাবে। তারেক রহমানের গৃহীত পদক্ষেপে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। We are also hostage to different powers pushing us. কেন? Historically, আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. তারেক রহমান is concern is জাতীয় স্বার্থ আমি কিভাবে প্রিজার্ভ করতে পারবো, কিভাবে এগিয়ে নিতে পারবো। And I'm sure he'll take his decisions in keeping with that. শীর্ষ পর্যায়ের এসব বৈঠকের সার্বিক সফলতা নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও সক্রিয় ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে মালয়েশিয়া, তারপর চীন সফর শেষ করে তিনি দেশে ফিরছেন। আজ রাত আনুমানিক 8টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছানোর কথা রয়েছে এবং চীন সফর শেষে যখন তিনি দেশে ফিরছিলেন, চীনের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান। এর আগে চীনে 2 দিন, তার আগে মালয়েশিয়ায় 2 দিন তিনি রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন। আমরা জানি যে এইটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। এই সফরটি নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ এবং চীনে তিনি একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছেন। আমরা জানি যে সেখানে বাংলাদেশ এবং চীন মালয়েশিয়ার সম্পর্ক উন্নয়নে বেশ কিছু সমঝোতা স্বাক্ষর সেখানে স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি তিনি এই দুটি দেশের সঙ্গে
সঙ্গে সে বিদেশ সফররত থাকা অবস্থায় এই চীন এবং মালয়েশিয়ার সম্পর্ক উন্নয়নে বেশ কিছু সমঝোতা স্বাক্ষর নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ এই সফর দুটি। তো রাত 8টা নাগাদ প্রধানমন্ত্রী এসে পৌঁছানোর কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর ফিরে আসার সর্বশেষ খবর। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর ফিরে আসার খবরাখবর। জুলাই হতাহতদের মতোই গুমের শিকার পরিবারগুলোকে দেয়া হবে বিশেষ ভাতা। চলতি বাজেটে এই বরাদ্দ রাখা হবে। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আলোচনায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 1 বছরের মধ্যেই ট্রাইব্যুনালে গুমের সব মামলার বিচার শেষ করতে আশাবাদী চিফ প্রসিকিউটর। বাবাকে ফেরত চেয়েছিলাম, আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। গুমের শিকার পরিবারের স্বজনদের কান্নায় ভারী হলো আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজন। আওয়ামী লীগ শাসন আমলের 17 বছরে এমন কত শত স্বজন হারার গল্প দেশ জুড়ে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসব গল্পরা যেন আরতি হয়ে ঝরল কণ্ঠে কণ্ঠে। যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে, ওই ছেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। কেউ হারিয়েছেন বাবা, কারো ভাই, কারো স্বামী, আবার কারো সন্তান। গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাক রাজপথ থেকে বিচারের দাবি নিয়ে গেছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আশা 1 বছরের মধ্যে নিষ্পত্তি হবে এসব মামলার। আর গুমের শিকার পরিবারের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক গুম নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভাতা পাবে ভুক্তভোগী পরিবার। বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধারা পড়বে, প্রত্যেকের বিচার হবে। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ে ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে এবং বাইরের সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। ফিফা বিশ্বকাপের খবর।
গ্রুপ পর্বে নরওয়ে, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। সেরা হওয়ার দৌড়ে মুখোমুখি হবে আর্লিং হ্যালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দলগুলো। অনেক দলের জন্য বাঁচা মরার লড়াই, আবার কিছু দলের জন্য নিয়ম রক্ষার। তবে সবারই লক্ষ্য জয় দিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ রাঙানো। যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করেছে ফ্রান্স। কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটি এবারও একই রকম ভাবে টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করে যাচ্ছে। গেল বিশ্বকাপে শিরোপা জয়ের আক্ষেপ ঘোচাতে খুব গুছিয়ে এগোচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরা। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে সোনালী ট্রফিটাই আবারও উপহার দিতে চান লেস ব্লুজ। সে লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের বিপক্ষে শনিবার রাতে মুখোমুখি হবে ফ্রান্স। এদিকে পরপর দুটি জয়ে নরওয়েও নিশ্চিত করেছে নকআউট পর্ব। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম ঝরাতে যথেষ্ট। ধারাবাহিকতা বজায় রেখে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় স্তালে সলবেকানের শিষ্যরা। শনিবার সকালে মেক্সিকোর গুয়াদেলাহারাতে একে অপরের মুখোমুখি হবে স্পেন, উরুগুয়ে। 2024-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরুটা মোটেও ভালো হয়নি। বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের সাথে 0-0 গোলে ড্র করে লা রোহা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় লা ফুয়েন্তের শিষ্যরা, নিশ্চিত করেছে নকআউট পর্ব। এদিকে প্রতিপক্ষ উরুগুয়ে টুর্নামেন্টে এখনও জয়ের দেখা পায়নি। দুই ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না আকাশী নীল শিবির। টরন্টোতে মুখোমুখি হবে সেনেগাল ও ইরাক। দুই দলই হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইরাক, একই পথে সেনেগালও। সকালে প্রথমবার বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেওয়া সৌদি এবারের বিশ্বকাপে দুই ম্যাচের একটিতে ড্র করেছে, হেরেছে একটিতে। অন্যদিকে টুর্নামেন্টে এখনও অপরাজিত কেপ ভার্দে, দুই ম্যাচের দুটিতেই ড্র। শনিবার সকাল 9টায় একই সময় ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে মিশর, ইরান, বেলজিয়াম ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পাওয়া মিশর এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ইরান আছে তালিকার দ্বিতীয় স্থানে। দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ ম্যাচটি। এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নিউজিল্যান্ড। তবে বেলজিয়ামের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। বড় একটা জয় পেলে বেঁচে থাকবে নকআউট পর্বের আশা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ভয় নয়, দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান কোচ হাজিমে মোরিয়াসু। সর্বশেষ দেখায় সেলিসাউদের হারানোর রেকর্ডটা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তাই নেইমার, ভিনিসিয়াসদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে সামুরাই ব্লুরা। বিশ্বকাপে একসময় ব্রাজিলের নাম শুনলেই বুকে কাঁপুনি উঠত অনেক দলেরই। সেই তালিকায় ছিল জাপানও। কিন্তু সময় বদলেছে। এখন আর নিজেদের দুর্বল মনে করে না সামুরাই ব্লুরা, বরং গত বছর সেলেসাউদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে পুঁজি করে সেলেসাউদের চোখে চোখ রেখে লড়তে চায় দলটি। চলতি বছরেও আলো ছড়াচ্ছে এশিয়ার পরাশক্তিরা। বাছাই পর্ব থেকে সবার আগেই নিশ্চিত করেছিল মূল আসর, যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করে 2-2 গোলে। পরের ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দেয় 4-0-তে। তবে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। জাপানের সামনে এবার বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় সামুরাই ব্লুরা। কারণ গত বছর নিজেদের মাঠে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয়ে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজিত করার স্বাদ পায়। গত বছর নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। তারা এবার অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বের অন্যতম সেরা ব্রাজিল দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তবে মোরিয়াসু মনে করেন সেটা কোনো অঘটন ছিল না, বরং ছিল দেশটির ফুটবলের উন্নতির প্রতিফলন। তার বিশ্বাস জাপান এখন বিশ্বসেরাদের কাছে
কাছে কোনো সহজ প্রতিপক্ষ নয়। যদিও ফলাফল আগে থেকে বলার কোনো সুযোগ নেই, তবে সেলেসাওদের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়তে প্রস্তুত তার দল। কয়েক বছর আগে ব্রাজিল হয়তো জাপানকে সহজ প্রতিপক্ষ মনে করত, কিন্তু গত বছর আমরা দেখিয়েছি আমরা আর সহজে হার মানা দল নই। এটা জাপানি ফুটবলের উন্নতির বড় প্রমাণ। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে মাঠে কি হবে সেটা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা জাপানের জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক পারফরমেন্স দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। মরিয়াসুর বিশ্বাস, সঠিক প্রস্তুতি এবং নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানোর সামর্থ্য রাখে তার দল। আগামী 29 জুন হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপে টানা তৃতীয়বার শেষ ষোলোতে উঠবে এশিয়ান পরাশক্তিরা। রাফি আমিন, সময় সংবাদ। পবিত্র আশুরায় শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের মর্মান্তিক দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় মিছিলে অংশগ্রহণকারীদের। 1400 বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে 10 মুহররম শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। কালো পোশাক পরে মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। মিছিলে দেখা যায় শোকের প্রতীক আলম, নিশান ও দুলদুল ঘোড়া। হযরত ইমাম হোসেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন, তা হচ্ছে গিয়া জুলুম এবং জালিমের সামনে মাথা নত না করা। শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল বহন করে পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী 1400 বছর পূর্বে মুহররমের 10 তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে আশুরা। হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, আজিমপুর ও নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, মানুষ আজও তা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সময়ের পরিক্রমায় তাজিয়া মিছিল পরিণত হয়েছে ঐতিহ্যের প্রতীকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণেই সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে শুধু কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুব্রতের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। হাওয়া আসে, পানির কোনো খোঁজ খবর নাই। কি আল্লাহর গজব পড়লো যে এখানে পানিটা উদা হয়ে গেল। বর্ষাও এখানে কম বেশি হয়ে যাচ্ছে। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার।
স্থানীয়দের দাবি সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। সংযোগের বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। এলাকাবাসীর অভিযোগ ধরে কারিগরি ত্রুটির অনুসন্ধানে নামে সময় সংবাদ। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে। সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে 2-1টা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা উনাকে সহজে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার, কেরানীগঞ্জ, বাকুবদা যে প্ল্যান আছে, প্ল্যানটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে যে লাইন দিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। নগর জীবনের মৌলিক সেবাগুলোর একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ। স্থানীয়দের অভিযোগ, সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চট্টগ্রামের সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন শ্রমিকরা, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। মেহেরপুর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্যরেখা 136 মেইন পিলারের কাছে কাঁটাতারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই 3 জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মারা যান 2 নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বলখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। অন্যদিকে নগরীর ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয়। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল মর্গে রাখা হয়েছে। বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত 1,500-এর বেশি। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক শি জিনপিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। জুলাই হতাহতদের মতোই গুমের শিকার পরিবারও পাবে বিশেষ ভাতা। চলতি বাজেটে বরাদ্দের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বিরোধী দল।
শোকের মাতমে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ, পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়া মিছিল, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সন্ধ্যার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।